আপনার যদি প্ল্যানিং থাকে যে আপনি ২০২৬-২৭ সালে আপনি দেশের বাইরে কোথাও পড়াশোনা করতে যাবেন, তাহলে আমার মনে হয় সবার ১ম আপনার মাথার ভিতরে যে জিনিসটা থাকা উচিত, সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস রেডি করে রাখা উচিত। কারণ আপনি অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করার পরে যদি আপনার ডকুমেন্টস রেডি না থাকে বা আপনার ডকুমেন্টস এর যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনি একটা বিশাল সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই সবার আগে ডকুমেন্টস রেডি করুন, দেন আপনার অ্যাপ্লিকেশনে বসা উচিত। তবে আজকে স্পেশালি আমরা কথা বলব যে ২০২৬-২৭ সালে যদি আপনি মালয়েশিয়াতে এপ্লাই করতে চান অ্যাজ এ স্টুডেন্ট, আপনার কোন ডকুমেন্টস গুলো রেডি রাখা উচিত। ওকে, তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টটা সেটা হচ্ছে পাসপোর্ট। হ্যাঁ, অনেকেই বলতে পারে যে বাইরে পড়াশোনা করতে গেলে তো পাসপোর্ট লাগবেই। এটা তো সবারই জানা। বাট আমি কেন এটাকে গুরুত্বপূর্ণ বলে আমি ফার্স্ট কোট করছি। এটার কারণ হলো অনেকেই দেখা যায় যে শেষ সময় গিয়ে তাড়াহুড়ো করে পাসপোর্ট বানাতে গিয়ে অনেক ভুল করে ফেলে। যার কারণে দেখা যায় যে তার যখন সে এপ্লাই করতে যাচ্ছে তখন কিন্তু সেই পাসপোর্টের ভুলের কারণে অনেক সমস্যা হয়ে থাকে। তাই আমি বলব যে আপনার কাছে মিনিমাম 2 ইয়ার্স এর আপনার ভ্যালিডিটি আছে এরকম একটা পাসপোর্ট থাকা জরুরি। আর এগুলো ছাড়াও যে ইংলিশ প্রফিসিয়েন্সি যে টেস্টগুলো রয়েছে লাইক আইএলটিএস, পিটি বা ক্যামব্রিজের ল্যাঙ্গুয়েজ টেস্ট, এই টেস্টগুলো দিতে গেলে বা এই টেস্টের রেজিস্ট্রেশন করতে গেলেও কিন্তু আপনার পাসপোর্টের দরকার আছে। তাই আমি মনে করি যে আপনার পাসপোর্টটা সবার আগে রেডি রাখা উচিত। দ্বিতীয়ত আপনি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি যে টেস্ট এইটা রেডি রাখবেন। কারণ আমি বলব যে মালয়েশিয়ার ক্ষেত্রে অনেকেই আপনাকে বলবে যে আইএলটিএস লাগবে না বা পিটি লাগবে না, এগুলো কোনো কিছুর দরকার নাই। বাট সব ভার্সিটি কিন্তু এভাবে একসেপ্ট করে না। আর মেইনলি এমওআইটা অনেক ইউনিভার্সিটি হয়তো বা একসেপ্ট করে গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের ক্ষেত্রে। বাট আপনি যদি আন্ডারগ্রেডে আসেন বা ফাউন্ডেশন বা ডিপ্লোমা কোর্সে আসেন, সেক্ষেত্রে কিন্তু এমন হতে পারে যে আপনি এখানে চলে আসার পরে তারা আপনাকে মেইন কোর্সের সাথে কিন্তু একটা অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ কোর্স ধরায় দিবে এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে আলটিমেটলি আপনাকে দিন শেষে আবার সেই আইএলটিএস বা পিটি দিতেই হবে। তো আমার মনে হয় এই ঝামেলাটা আপনি বাংলাদেশে থেকেই সেরে আসেন এবং ওখান থেকে যেহেতু মালয়েশিয়ার রিকোয়ারমেন্ট খুব বেশি নাই আইএলটিএস এর স্কোরে, তো আপনি কিন্তু ওখান থেকে কমপ্লিট করে কিন্তু আইএলটিএস এর স্কোর নিয়ে কিন্তু মালয়েশিয়াতে আসতে পারেন। ৩ নাম্বারে আপনার সবথেকে ইম্পোর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনার একাডেমিক যে ডকুমেন্টস গুলো রয়েছে। আপনি যদি এসএসসি বা এইচএসসির পরে মালয়েশিয়াতে আসতে চান, সেক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসির মূল সার্টিফিকেট এবং আপনার ট্রান্সক্রিপ্ট এটাকে আপনার রেডি রাখতে হবে। আর যদি আপনি পরবর্তীতে মাস্টার্সের জন্য বা পিএইচডির জন্য এখানে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাচেলর সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপনার মাস্টার্সের জন্য, এবং যদি পিএইচডির জন্য আসতে চান তাহলে অ্যাডিশনালি আপনার কিন্তু মাস্টার্সের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট কিন্তু আপনাকে এড করতে হবে। শুধুমাত্র মাস্টার্স বা পিএইচডির জন্য আপনার একটা সিভি আপনি রেডি রাখবেন, যেটা আপনি বাংলাদেশের ফরম্যাটেই করে রাখতে পারেন। আর অ্যাডিশনালি যদি আপনি এখানে মাস্টার্স ইন রিসার্চে আসতে চান, তাহলে আমার মনে হয় যে আপনি সবার আগে আপনার একটা রিসার্চ প্রপোজাল রেডি রাখবেন, যেটা কিন্তু আপনাকে ইউনিভার্সিটিতে প্রোভাইড করতে হতে পারে। অ্যাপ্লিকেশনের জন্য আপনি আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে রাখবেন, যেটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে। আপনি একটু কালারফুল ড্রেস পরার চেষ্টা করবেন, যেন আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার বডির যে ড্রেস আছে সেটা মিশে না যায়। বাট এমন কোনো ড্রেস পরবেন না যেটা দৃষ্টিকটু দেখায়। অবভিয়াসলি যেহেতু আপনি একটি প্রফেশনাল জায়গায় বা আপনি একটা ফর্মাল জায়গাতে এপ্লাই করছেন, সো এই ড্রেস কোডটা একটু মেনটেন করবেন। প্রত্যেকটি ডকুমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যখন একটা বাইরের দেশে এপ্লাই করছেন তারা কিন্তু সবকিছু আপনার এই ডকুমেন্টের ভিত্তিতেই কিন্তু আপনাকে প্রোভাইড করবে। তাই সবার আগে যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে সার্টিফিকেট, যে ডকুমেন্টস আপনি প্রোভাইড করতেছেন, প্রত্যেকটা জায়গায় যে ইনফরমেশন আছে এই ইনফরমেশন গুলো যেন একদম সেম টু সেম হয়। লাইক আপনার ভার্সিটিতে আপনি যে সার্টিফিকেট জমা দিচ্ছেন, আপনার যে পাসপোর্ট জমা দিচ্ছেন, এইগুলোতে যে আমাদের মেইনলি বাংলাদেশের যে সমস্যাটা দেখা দেয় যে নামের ভুল বা ওয়ার্ড টু ওয়ার্ড যে জিনিসগুলো আমরা প্রবলেম ফেস করি, আপনি সবার আগে চেক করবেন যে আপনার এই জিনিসগুলো একদম ঠিক আছে কিনা। কারণ একটা ওয়ার্ড মিসিং বা একটা ওয়ার্ডের ওলটপালটও কিন্তু আপনার পুরো ভিসা প্রসেসে কিন্তু আপনাকে বিশাল বড় একটা সমস্যার সম্মুখীন করতে পারে এবং আলটিমেটলি এমন হতে পারে আপনার ভিসা কিন্তু ফেল করে যেতে পারে। যদিও অন্যান্য দেশের মতো মালয়েশিয়াতে কিন্তু আসলে ব্যাংক স্টেটমেন্ট বা অ্যাসেট নিয়ে খুব একটা বেশি ঝামেলা পোহাতে হয় না। তারপরেও যতটুকু দরকার সেই জিনিসটা কিন্তু আপনি চাইলে ইজিলি ব্যাংকের সাথে কথা বলে বা আপনার নিজস্ব যদি ব্যাংকের ফান্ড থাকে সেই জিনিসটা আপনি প্রপারলি অর্গানাইজ করে কিন্তু এখানে ডকুমেন্ট হিসেবে দেখাতে পারেন। আন্ডার গ্রাজুয়েশন হোক বা মাস্টার্স বা পিএইচডি, আপনি যদি আপনার নিয়মিত পড়াশোনা থেকে যদি মাঝখানে ছুটে যেয়ে থাকেন বা এর ভেতরে যদি আপনার কোনো গ্যাপ হয়ে থাকে, তাহলে আপনি এর মাঝখানে কি করেছেন এটার একটা প্রপার এক্সপ্লেনেশনের জন্য আপনি যদি জব করে থাকেন, আপনার জব সার্টিফিকেট বা আপনার স্যালারি স্টেটমেন্ট, এই জিনিসগুলোকে কিন্তু আপনি অ্যাটাচ করতে পারেন এবং আপনার যে গ্যাপের যে এক্সপ্লেনেশন সেটা কিন্তু এর মাধ্যমে আপনি করতে পারেন।
যেহেতু মালয়েশিয়ার ক্ষেত্রে আসলে আপনার এই ডকুমেন্টেশনটাই সবথেকে ইম্পোর্টেন্ট। কারণ যদি আপনি প্রপারলি অর্গানাইজ করে এই ডকুমেন্টস গুলোকে আপনি প্রোভাইড করতে পারেন, তাহলে আপনার ভিসা সাকসেস রেটটা কিন্তু অনেক হাই হয়ে যায়। তো আমি বলব যে আপনি সবার আগে একটা গাইডলাইন নিয়ে আপনি প্রপারলি আপনার এই পুরো প্রসেসের যে ডকুমেন্টস গুলো আছে, এগুলাকে অর্গানাইজ করুন এবং তারপরে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট করুন। কারণ আপনার যদি প্রপার ডকুমেন্টেশন হয়, তাহলে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস যেমন ইজি হয়ে যাবে, আপনার ভিসা পাওয়ার সুযোগটাও কিন্তু তত বেশি বেড়ে যাবে। তাই ডকুমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আজকে এ পর্যন্তই। আমাদের ডকুমেন্ট রিলেটেড যা ইনফরমেশন ছিল আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করেছি। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো একটা তথ্য নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।